আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম। প্রতিদিন সেশন উইথ শাকিল স্যার রাত 10টায় আলহামদুলিল্লাহ এই নির্ধারিত সেশনে প্রতিদিন কোনো না কোনো বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে সিলেক্টেড টপিকস, যেটা বাংলাদেশের প্রতিটা কি বলবো আর কি, ইংলিশের প্রাণ কেন্দ্র বলা হয় টেন্স। এটা একেবারেই আমরা পড়েছিলাম 9-10 এর একদম শুরুতে। সেই প্রাণ কেন্দ্র মানে ভিত্তিক, অর্থাৎ ইংলিশের যেই টপিকসটা আমরা ছোটবেলা থেকে সবচেয়ে বেশি ভয় পেতাম, সেই টপিকসে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। এবং সত্যি কথা হচ্ছে, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এই টপিকসটা আসলে খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ একটা টপিকস, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের প্রতিটা এক্সামে এই টপিকস থেকে একটা কমন প্রশ্ন থাকবেই, সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, আর যাই বলেন না কেন। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে কি জানেন, আমরা মনে করি প্রাইমারির নাউন আলাদা, বিসিএস এর নাউন আলাদা, তারপরে হচ্ছে নিবন্ধনের নাউন আলাদা। ভাই, ইংলিশ একটা সলিড প্রিপারেশন আপনার দরকার। ইংলিশের জার্নিটা কেমন হওয়া উচিত, এখান থেকে ঢাকা টু রাজশাহী টু ঢাকা, এমন এমন একটা জার্নি হওয়া উচিত। এখন আপনার টার্গেট হয়তো বা টাঙ্গাইল, আপনি টাঙ্গাইলে নেমে যাবেন, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনি যদি ঢাকার বাসে ওঠেন, আপনি অবশ্যই টাঙ্গাইলে পৌঁছাবেন, কিন্তু টাঙ্গাইলের বাসে উঠলে আপনি সিরাজগঞ্জে পাঞ্চার হলেও হতে পারে। কথা কি বুঝতেছেন কিনা? ঢাকার বাস আপনাকে অবশ্যই বিকল্প তারা ব্যবস্থা করে দিবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। প্রিয় ভাই বোনেরা, কথা না বাড়ায় আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা একটু বিনয়ের সাথে বলবো, একটু জানাবা সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি আজকের নির্ধারিত ক্লাস ইনশাআল্লাহ। শুধু একটু জানাও সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা প্লিজ। আমরা দ্রুতই শুরু করতে যাচ্ছি আজকের নির্ধারিত ক্লাস ইনশাআল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ভাই বোনেরা। ওকে, গেট স্টার্ট। তাহলে আমরা শুরু করতে পারি প্লিজ। আচ্ছা, শুরু করবো ইনশাআল্লাহ। 1 মার্কের প্রশ্ন নিশ্চিতভাবে কমন আসবে। পুরো টেন্স আমি তোমাদেরকে সুন্দর করে শিখাই দিব। 1-1.5 ঘন্টা যতটুকু লাগে, তোমরা যদি থাকো পুরো সময়টাতে, আমি হচ্ছে টেন্স বিষয়টা সুন্দর করে শেষ করে দিব ইনশাআল্লাহ। আশা করি পুরো সময়টা আমাকে সঙ্গ দিবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করতে পারি প্রিয় ভাই বোনেরা। সেটা হচ্ছে, আমাকে একটু জানাবা যে এই সাদাটা দেখা যাচ্ছে কিনা। এটা হচ্ছে বেসিক্যালি আমার হ্যান্ড নোট। আমি ক্লাস শেষে অবশ্যই তোমাদের এই হ্যান্ড নোটটা প্রোভাইড করব, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এটা হচ্ছে টেন্স অ্যাট এ গ্লান্স। বাট বাস্তবতা হচ্ছে 9-10-এ যেভাবে টেন্স পড়ছো, এখনকার টেন্সের ব্যাপারটা একটু ভিন্ন হবে। এখন তোমাকে একটু ভিন্নভাবে পড়তে হবে, এক্সামের অ্যাপ্রোচে পড়তে হবে, এক্সামের প্যাটার্নে পড়তে হবে। সেই জায়গায় আমি পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বিনয়ের সাথে বলবো, তোমাদের প্রিয় ভাই বন্ধু, প্রিয় মানুষ, অ্যাডমিশন প্রার্থী, কম্পিটিটিভ এক্সামে যারা অংশ নিবে, তাদের সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, আর কথা না বাড়াই প্রিয় ভাই বোনেরা। ওকে, আসো আমরা দ্রুতই শুরু করি আজকের নির্ধারিত ক্লাস ইনশাআল্লাহ। হ্যাঁ, কালকে কিন্তু জিকের এক্সাম হবে, আশা করি এক্সামটা দিবা। থ্যাংক ইউ নীলাকাশ। ওয়ালাইকুম আসসালাম নীলাকাশ। আচ্ছা, একটু জানাবা যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা প্লিজ।
একটু জানাও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আশা করি। থ্যাংক ইউ সবাইকে। দেখতে পাচ্ছ টেন্স অ্যাট এ গ্লান্স। এখান থেকে সত্যি কথা হচ্ছে কোনো প্রশ্ন হবে না, যেটা হচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সামে। দেখো ভাই 6, 7, 8, 9 হলে তোমাকে আমি স্ট্রাকচার বেস শেখাতাম, ইন্টারমিডিয়েট হলে তোমাকে একভাবে শেখাতাম। তোমরা যেহেতু বেশিরভাগই এখানে জব প্রার্থী আছো, তোমাদের অ্যাঙ্গেলটা একটা এমসিকিউ এক্সাম, সেই এমসিকিউ এর জন্য তোমাকে আমার তৈরি করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তোমাকে আমাকে এমসিকিউ এর জন্য তৈরি করতে হবে। সেটা হচ্ছে এখানে টেন্স অ্যাট এ গ্লান্স দেওয়া আছে, তুমি খুব ভালো করে জানো। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। লেখার কোনো দরকার নাই, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাস শেষে হচ্ছে শুধু বলবা ইনবক্সে যে পিডিএফ দেন, আমরা পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা আমার হ্যান্ড নোট থেকে তোমাদেরকে পড়াচ্ছি, এক্সক্লুসিভ প্রেজেন্টেশন পাবা ইনশাআল্লাহ। পুরো সময়টা সঙ্গ দিতে হবে। টেন্স অ্যাট এ গ্ল্যান্স, প্রথমে বলছে দেখো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকেরই হচ্ছে 4টা করে সন্তান আছে, ভালো করে জানো। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। খেয়াল করে দেখো প্লিজ ভাই বোনেরা আমার। হ্যাঁ, আসো আমরা শুরু করে দেই। ছোটবেলায় তোমরা পড়ছো, ছোটবেলায় তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়ছো। সেটা হচ্ছে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি না। কন্টিনিউয়াস এর মনে রাখবা, কন্টিনিউয়াস মানে শুধু ভার্বের সাথে আইএনজি না। কেননা তোমরা এখন জানো যে আফটার, মনে করো প্রেপোজিশনের পরেও ভার্ব বসলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। সো ছোটবেলা থেকেই যেই ধারা তোমাদের মাথার ভিতরে ঢুকাই দিছে কন্টিনিউয়াস মানে আইএনজি, এখান থেকে তোমাকে বের হতে হবে। কন্টিনিউয়াস মানে আইএনজি না, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এইটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের পুরো ফরম্যাটটা হচ্ছে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। এমন অনেক নেতিবাচকতাই তোমাদের ছোটবেলা থেকে জুজুর ভয়। যেমন ধরো কি বলে, কিছু হইলেই এরা, কিছু হইলেই ওরা, এখন যে ট্যাগিং এর রাজনীতির মতো আর কি। হ্যাঁ, ছোটবেলা থেকেই তোমার মাথার ভিতরে ঢুকাই দিছে কিছু ভার্ব আছে যাদের সাথে নাকি আইএনজি যুক্ত হয় না। এটা নিতান্তই ভুল নিয়ম। কিছু ভার্ব আছে যাদের সাথে আইএনজি যুক্ত হয় না, এমন কোনো কথাবার্তা নাই। কিছু ভার্ব আছে যারা আইএনজি যুক্ত হয়ে কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের পরে বসে না। যেমন ধরো এমনটা শিখেছো তোমরা, সেটা হচ্ছে সি। সি এমন একটা ভার্ব, সি এমন একটা ভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয় না। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোয়াট ডাজ ইট মিন? প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন, প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন হচ্ছে বি ভার্ব প্লাস ভার্বের সাথে কি? আইএনজি। খেয়াল করে দেখো। কিন্তু 9, 10 থেকে তোমাকে ঠিক উল্টা নিয়মটা শিখাই দিল কি, যে কিছু ভার্ব আছে যাদের সাথে কি হয় না? আইএনজি হয় না। এটা তো তুমি বলতেই পারো আফটার সিং ইউ, তোমাকে দেখার পরে। এই যে আফটারটা প্রেপোজিশন, এটা ভার্বের সাথে আইএনজি, জেরান। এমন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তোমাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। বিনয়ের সাথে বলি প্লিজ 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 ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে একটা ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে এখানে বলা আছে, খেয়াল করে দেখো, ভার্বের বেস ফর্ম ডু ডাজ আছে, এখানে ডিড আছে, ভি2 আছে, শ্যাল আছে, উইল আছে, ভি1 আছে। এখানে মোটামুটি হচ্ছে টেন্সের সবগুলো ব্যাপার স্যাপারই দেয়া আছে। আচ্ছা, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে 2 প্রকারের ভার্ব ইউজ করা হয়। একটা হচ্ছে তোমার বেস ফর্ম ইউজ করা হয়, আরেকটা ইউজ করা হয় প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয়। এই বিষয়ে গত 2 দিন আগে লাইভেও আমি কথা বলেছিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মনে রাখবা, শুধু যে ভার্বের বেস ফর্ম বসে তা না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্মের সাথে সাথে প্রেজেন্ট ফর্মও বসে, এবং এই দুটোর একটা পার্সনগত পার্থক্য আছে, এটা তোমরাও জানো। এই দুটার অবশ্যই পার্সনগত পার্থক্য আছে, এটা তোমরাও ভালো করে জানো প্রিয় ভাই বোনেরা। কেমন? এই যে আছে দেখো হচ্ছে গো, আরেকটা আছে হচ্ছে গোস। অ্যাজ সেম অ্যাজ, হ্যাভটা হচ্ছে তোমার বেস ফর্ম, আরেকটা আছে হচ্ছে তোমার হ্যাজ, এইটা মনে রাখবা প্রেজেন্ট ফর্ম। নেগেটিভ করতে গেলে এদের পরিবর্তন আসে, তোমরা ভালো করে জানো। যেমন দেখো, আমি যদি বলি হি গোস, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম। এটাকে তুমি যদি নেগেটিভ করো, হি ডাজ নট, তখন গোজ হয়ে যাবে গো, এটা হচ্ছে তোমার বেস ফর্ম।
এই জাতীয় ব্যাপার স্যাপার গুলো মোটামুটি এর সাথে ইন্টার কানেক্টেড। আচ্ছা, যাই হোক না কেন, আসো আমরা একটু দেখি। এখানে একটা কথা বলা আছে, দেখো, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, ভালো করে খেয়াল করে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে সকল কন্টিনিউয়াসের মূল ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। এটা শুধু বক্তব্য না, এটা হচ্ছে 6টা টেন্সের ব্যাপারে একটা বড় বক্তব্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টোটাল 6টা টেন্সের ব্যাপারে খুব ভালো করে মনে রাখবা। কন্টিনিউয়াস মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের সাথে আইএনজি। আবারও বলতেছি, কন্টিনিউয়াস মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের সাথে আইএনজি হয়। কথা কি বুঝতেছো ভাই বোনেরা আমার? কন্টিনিউয়াস মানেই হচ্ছে মূল ভার্বের সাথে অ্যাক্টিভ ভয়েসে কি হবে? আইএনজি যুক্ত হবে। 200 স্টুডেন্ট এখনো পার হয় নাই, 200 স্টুডেন্ট হলে খুব ভালো লাগবে আর কি। আসো এবার দেখো, চিরচেনা, সেই চিরচেনা, এদেরকে চিনতে পারো কিনা দেখো। খুবই খুবই চিরচেনা। এদের চিরচেনা কেন বলতেছি? তুমি যদি বাংলাদেশে প্রচলিত যে ইংরেজির গাইড বইগুলো আছে সেখানে যদি তুমি যাও তাহলে দেখতে পাবা রাইট ফর্ম অফ ভার্বের 1 নাম্বার নিয়ম হচ্ছে এটা। হ্যাঁ, কেউ যদি টেন্স পড়ে রাইট ফর্ম অফ ভার্বে যাও তাহলে দেখবা যে 15টা রাইট ফর্ম ভার্বের নিয়মই হচ্ছে টেন্স থেকে। এটা হচ্ছে ইন্টার কানেক্টেড। কথা কি বুঝছো কিনা? যার 1 নাম্বার নিয়মটা হচ্ছে এই যে এইটা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় প্রশ্ন হয়, এখান থেকে পিন পয়েন্ট এরর আসে, এখান থেকে কারেকশনের প্রশ্ন হয়, এখান থেকে এমসিকিউ হয়, সব ধরনের প্রশ্ন হয়। এই জায়গাটা হচ্ছে সেই নাটের গুরু, এবং এটার নাম দিয়েছি আমি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট শনাক্তকারী মার্কার। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে রহিম নিয়মিত স্কুলে যায় বা রহিম স্কুলে যায়। এই বাক্য দ্বারা তুমি আমাকে কি বুঝাচ্ছ বলো তো? রহিম নিয়মিত স্কুলে যায়, তো কতদিন পরে গেলে অ্যাটলিস্ট নিয়মিত বলা যায়? সে ধরো হচ্ছে মিনিমাম 1 মাস নিয়মিত স্কুলে গেছে, তাহলে বলা যায় সে নিয়মিত স্কুলে গেছে। প্রেজেন্ট ইনডিফিনাইটের ভিতরে না কেমন জানি আমার মনে হয় 3টা টেন্সেরই একটা ফ্লেভার আছে। আমি নিয়মিত স্কুলে যাই, গত ধরো 6 মাসে স্কুলে গিয়েছি, আজকেও স্কুলে গিয়েছিলাম, আগামী 6 মাসও এই অর্ধ বছরের পুরো সময়টা জুড়ে আমি স্কুলে যাব। ভালো করে খেয়াল করে দেখো, কেন জানি মনে হয় যে মানে প্রেজেন্ট ইনডিফিনিটের ভিতরে পুরো মনে করো 3টা কালেরই একটা বিবর্তন আছে। বাংলাদেশের আজ থেকে 4-5 বছর আগেও আমি যদি বলি, সেটা হচ্ছে স্টার জলসা দেখার জন্য বাংলাদেশের বিশেষ করে গ্রাম অঞ্চলের মা বোনেরা পাগলের মতো চেয়ে থাকতো, এবং এমন ভাবে যে সিংহর কাছ থেকে হরিণ কেড়ে নেওয়া যাবে, এদের কাছ থেকে রিমোট কেড়ে নেওয়া যাবে না। তোমার কোনো চাচি ফুপু যদি বলে আমি নিয়মিত স্টার জলসা দেখি, যেমন একটা বিখ্যাত স্টার জলসার নাটক ছিল মা, এই মা ছোট বাচ্চা, সে নিজে বিয়ে করে মা হয়ে গেল, তবু নাকি নাটকটা শেষ হতো না। বাস্তবতা হচ্ছে এই নাটকগুলোর প্রতি এতটা আকর্ষণ, সবকিছু বাদ দিয়ে, নামাজ এভরিথিং বাদ দিয়ে এই নাটকের জন্য, সরি ফর দ্য ওয়ার্ড তামাজ, হ্যাঁ, আই জাস্ট গেট ব্যাক, আমি এটা ফিরে নিচ্ছি। তো এই জন্য বলতেছি প্রেজেন্ট ইনডিফিনিটের ভিতরে না দেখবা পাস্টও আছে, প্রেজেন্টও আছে, ফিউচারও আছে, বাট রিয়েল প্রেজেন্ট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ক্লাস নিচ্ছি, এবং এটা খুবই অল্প। তোমার জীবন থেকে গত 24-25 বছর চলে গেছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, মানে পাস্ট টেন্স। তোমার জীবনের প্রেজেন্টটার ক্ষণস্থায়ী, এই যে আমি তোমার হাত ধরলাম, এটা ছেড়ে দিলাম, এটাও পাস্ট। প্রেজেন্টটা খুবই অল্প, প্রেজেন্টের স্থায়িত্ব খুবই অল্প, রোমান্সের মতো। কথা কি বুঝতেছো? আর ফিউচারটা হচ্ছে আনসার্টেন, এটা অনেক বেশি হতে পারে, আবার একেবারে কম হতে পারে। কেননা আমরা গানে গল্পে শুনে থাকি 1 সেকেন্ডের নাই ভরসা, এমনটা যেহেতু আমরা শুনে থাকি, এই কারণে ফিউচার আমাদের 1 সেকেন্ড হতে পারে, আবার আগামী 30 বছর বাঁচবো, এটা আমাদের স্বাভাবিক প্রত্যাশা, যে চাকরি বাকরি করব, বিয়ে শাদী হবে, এরপরে বাচ্চা কাচ্চা দিয়ে 60 বছরে বুড়ো হয়ে মরবো, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক প্রত্যাশা। এই জন্য বলতেছি, আমার চিন্তাতে কেন জানি মনে হয় প্রেজেন্টের ভিতরে পাস্ট আছে, প্রেজেন্টের ভিতরে প্রেজেন্ট আছে, প্রেজেন্টের ভিতরে ফিউচার আছে, স্পেশালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু কন্টিনিউয়াসটাই হচ্ছে আমার কাছে মনে হয় রিয়াল প্রেজেন্ট। আমি যেমন ক্লাস নিচ্ছি, এটা রিয়াল প্রেজেন্ট। কিন্তু যদি বলি আমি ক্লাস নেই, তাহলে গত 14 বছর ধরে ক্লাস নিয়েছি, আজকেও নিচ্ছি, আগামীতেও নিব। আশা করি আমি আমার কনসেপ্টটা বুঝাতে পারছি প্রিয় ভাই বোনেরা, কথা বুঝাইতে পারছি। আসো
এবার দেখো আইডেন্টিফিকেশন মার্কার মানে এই সবগুলোই বেসিক্যালি হচ্ছে তোমার অ্যাডভার্ব। প্রথম যে নাটের গুরু তার নাম হচ্ছে দেখো অলওয়েজ। খেয়াল করে দেখো, দ্য ফার্স্ট নাটের গুরু তার নাম হচ্ছে তোমার অলওয়েজ। হ্যাঁ, ভালো আছি, খুবই ভালো আছি। ইয়েস, ফিউচার অনিশ্চিত, ফিউচার আনসার্টেন, উই ক্যান নট সে এনিথিং আওয়ার ফিউচার, হোয়াট হ্যাপেন, সময়টা খুব ক্ষিপ্র। ইভেন তুমি কি জানো, বলতে পারো এখানে কেউ টাইমটা, বেসিক্যালি টাইমকে কোন জেন্ডার কল্পনা করা হয়? বলো, টাইমকে কোন জেন্ডার কল্পনা করা হয়? কেউ কি বলতে পারো টাইমকে কোন জেন্ডার কল্পনা করা হয়? এনিওয়ান? সময়ের চেয়ে নিষ্ঠুর, সময়ের চেয়ে করুণ, সময়ের চেয়ে আর ভয়াবহতা আর কোনো কিছু নেই। খেয়াল করে দেখো, কেউ ভাবে নাই যে এই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, শেখ হাসিনাকে এমন খারাপ অবস্থায় পতিত হতে হবে, কেউ এটা কল্পনাও করে নাই। বাস্তবতা, তোমার জীবনে এমন অবস্থা নেমে আসবে তুমি কখনো কল্পনা করো নাই। আবার এমন দুর্দশা থেকে তুমি এমন ভাবে ইউটার্ন নিবা, কেউ কখনো কল্পনা করে না। খুব ভালো করে মনে রাখবা, সময়ের চেয়ে ক্ষিপ্র আর কিছু নাই। সময়কে শক্তিমত্তার দিক থেকে ফেমিনাইন জেন্ডার অথবা পুরুষ জেন্ডার কল্পনা করা হয়। আবারও বলতেছি, টাইমটা হচ্ছে, সরি ফেমিনাইন না, ম্যাসকুলাইন জেন্ডার। টাইমটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার অথবা পুরুষ জেন্ডার কল্পনা করা হয়। আবারও বলতেছি, টাইমটাকে পুরুষ জেন্ডার কল্পনা করা হয়। টাইমটাকে কিসের কল্পনা করা হয়? পুরুষ জেন্ডার কল্পনা করা হয়। প্রিয় ভাই বোনেরা, এখানে বলছে দেখো অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদাই। এখানে আরেকটা শব্দ আছে দেখো, এভরিডে, এভরি মর্নিং, প্রতিদিন তোমাকেই আমি চাই, যেটাই বলো না কেন, এই যে প্রতিদিন, অলওয়েজ, সর্বদাই, সর্বদাই, হ্যাঁ সর্বদাই। আমরা আমাদের নিঃশ্বাস বিশ্বাসে সর্বদাই যাকে স্মরণ করা উচিত তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কথা বুঝতে পারছি? সর্বদাই, অলওয়েজ মানে সর্বদাই, সর্বদাই। মনে করো সকালে, সন্ধ্যা, রাতে, সর্বদাই। এর ভিতরে দেখো একটা প্রেজেন্টের প্রবাহমান ধারা আছে, নদীর স্রোতের মতো চলমান একটা ধারা আছে। সর্বদা, অলওয়েজ। অফেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অফেন, এটা এক্সামে আসে। অফেন থাকলে মনে রাখবা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা বাক্যের মাঝে থাক, মাঝখানে থাক, শেষে থাক, আর প্রথমে থাক। আমি অনেকবার তোমাদের বলেছি, তোমরা এখন যথেষ্ট বড়, তোমরা যদি তোমার ভাবির কাছে গিয়ে বলো, ভাবি আমি তোমার কোলে উঠবো, আমার নিশ্চিত ধারণা তোমার ভাবি তোমাকে কিক দিয়ে বের করে দিবে। আমি এই কথাগুলো অনেকবার বলেছি। সেটা হচ্ছে অ্যাডভার্ব ছোট বাচ্চা, অ্যাডভার্ব ছোট বাচ্চা যার তার কোলে বসতে পারে, মানে বাক্যের শুরুতে, বাক্যের মাঝখানে, বাক্যের শেষে যেই কোনো জায়গাতে বসতে পারে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। এই কারণে আবারও বলতেছি, দেখো অফেন এটা বাক্যের শুরুতে থাকতে পারে, বাক্যের শেষে থাকতে পারে, বাক্যের মাঝখানে থাকতে পারে। তাহলে আবারও বলতেছি, অ্যাডভার্ব গুলো সবাই একটু কমেন্ট করো। অফলাইনের ক্লাস হলে আমি তোমাদের মুখ দিয়ে বলাতাম, যেহেতু এটা অফলাইন না, সেটা বলানোর সুযোগ হচ্ছে না, এই জন্য অনুরোধ করে বলতেছি অবশ্যই কমেন্ট করবা। অফেন, অফেন থাকলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলতেছি, অফেন দিয়ে অনেক প্রশ্ন এসেছে বিগত সালে। অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলতেছি, অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আছে দেখো অলওয়েজ। এই যে দেখছো হার্ডলি, এটাও মনে করো মামুর বেটা, হার্ডলি দেখলে মনে হবে খুবই শক্তিশালী। হার্ডলি ট্রাই করব, হার্ডলি শব্দটা উচ্চারণ করলেও দেখবে একটা এনার্জি কাজ করে, কিন্তু এটা হচ্ছে অনেকটা মাক্কাল ফলের মতো। এটা দেখতে অনেক শক্তিশালী মনে হলেও এর ভিতরে আসলে বাস্তবতা খুব একটা নাই, এটা খুব একটা সাহসী না। হার্ডলি মানে কদাচিৎ, মদাচিৎ, উচিত, অনুচিত, ওপরে চিত, নিচে চিত, সামনে চিত, পেছনে চিত, সব চিত বাদ দিয়ে এক কথায় বলবা হার্ডলি মানে হচ্ছে না। এক কথায় কি বলবা? হার্ডলি মানে হচ্ছে না। কেউ যদি এসে আমাকে বলে, স্যার বা ভাইয়া আমি বিসিএস এর জন্য হার্ডলি প্রিপারেশন নিচ্ছি, তোমার কাছে প্রশ্ন, সে ক্যাডার হবে না মার্ডার হবে? আমার ধারণা 100% মার্ডার হবে। সো আজকের পর থেকে এটা আর কখনো বলবা না আমি হার্ডলি ট্রাই করতেছি, আজকের পর থেকে এইটা বলবা আমি হার্ড ট্রাই করতেছি। হার্ডলি ট্রাই করলে ভালো কিছু হয় না। আবারও বলতেছি, হার্ডলি ট্রাই করলে ভালো কিছু হয় না। বিনয়ের সাথে বলতেছি, যারা পরে ক্লাসে জয়েন করছো, আমি ক্লাস শেষে তোমরা ইনবক্সে নক দিলেই আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার অ্যাডমিন প্যানেল দিবে, বা কালকে সারা দিনের মধ্যে যখন চাইবা তখন আমার অ্যাডমিন প্যানেল তোমাকে দিয়ে দিবে। প্লিজ এখন ক্লাসটা কন্টিনিউ করো মনোযোগ সহকারে। হার্ডলি, অফেন, হার্ডলি, অফেন। এরপরে আছে দেখো সেলডম,
এ বার্কিং ডগ সেলডম বাইটস, যে কুত্তা ঘেউ ঘেউ করে সে কখনো কামড়ায় না, যে বারবার বলে তোর জন্য মরে যাব সে কখনো মরে না, আর যে মরে সে কখনো চিল্লায় না। সেলডম এটা হচ্ছে হার্ডলির হারিয়ে যাওয়া খালাতো ভাই। তুমি একটা মহান বাক্য পড়ছো, এ এ বার্কিং, এ এ এ বার্কিং, এ বার্কিং ডগ, ডগ কি করে, সেলডম, এই যে খেয়াল করে দেখো, সেলডম সেলডম বাইটস, এ বার্কিং ডগ সেলডম বাইটস, বাইটস হচ্ছে ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব, সেলডম বসে আছে দেখো সাবজেক্ট আর ভার্বের মাঝখানে, এই সেলডমটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, আর এই বার্কিংটা তোমরা ভালো করে জানো দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল, ডগ হচ্ছে কমন নাউন, ডগ কি নাউন, ডগ হচ্ছে তোমার কমন নাউন। যে কুত্তা ঘেউ ঘেউ করে সে মূলত কি করে না, কামড়ায় না। কথা কি বুঝতেছো? যে কুত্তা ঘেউ ঘেউ করে সে কামড়ায় না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আসো দেখো সামটাইমস। সামটাইমস নিয়ে তোমাদের শেখানোর মতো অনেকগুলো গল্পই আমার কাছে আছে, খেয়াল করে দেখো এখানে বলা আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো সামটাইমস, এইটা নিয়ে তোমাদের সাথে চাইলে কিছুক্ষণ অনেক কথা বলা যায়। আচ্ছা, কোনো সন্দেহ নাই, সামটাইমস, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, কথা বুঝতেছো না, মাঝে মাঝে, এটার সিনোনিম বলতে পারো অকে, অকেশনালি, এই দুটা হচ্ছে সিনোনিম, সামটাইমস এর সিনোনিম হচ্ছে অকেশনালি। সো আমি বিনয়ের সাথে বলবো তোমরা সবাই এই সামটাইমস ইকুয়াল অকেশনালি, হ্যাঁ ডাবল সি হবে, সরি, এই দুটাকে সবাই একটু কমেন্ট করো। সামটাইম মানেও যা, অকেশনালি একটা এস, ইভেন অকেশন, অকেশনালি, অকেশন, এই বানানটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ, আমি ভুল লিখেছিলাম, ও ডবল সি, ও ডবল সি এ এস আই ও এন, অকেশন, এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ, প্লিজ সবাই সামটাইমস এবং অকেশন এটা কমেন্ট করো সবাই। অনেক মেসেজ না, প্লিজ সামটাইমস এবং অকেশন এটা একটু সবাই হচ্ছে কমেন্ট করো প্লিজ, এটা এটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। তুমি নিজেও জানো না কোন প্রশ্নটা কোথায় থেকে নিয়ে কার ভিতরে হান্ডাই দিয়ে পরীক্ষার হলে প্রেজেন্ট করবে, এটা বলা আসলে কঠিন। সব ধরনের প্রস্তুতি আমাদের রাখা উচিত, সব ব্যাপারে আমাদের মানসিক প্রস্তুতি রাখা উচিত, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। অকেশন শব্দটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, সামটাইম নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখো সামটাইম মানে হচ্ছে মাঝে মাঝে, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সামটাইমস মাঝে মাঝে তার সাথে আমার দেখা হয়, তার সাথে আমার কথা হয়। তোমরা যেমন মাঝে মাঝে পড়তে বসো, সবসময় যে অনবরত পড়ো তা কিন্তু না। তোমাদের ব্যাপার কিরকম আমি তোমাকে বলি, কোন একটা সেমিনার করলা, কোন একটা মনে করো যে বিশেষ ক্যাডার বা সফল ব্যক্তির সেমিনার করার পরে ওই সেমিনারের সময় তোমাদের ফিলিংস হয় আজকে বাড়িতে যাইয়া পড়ে টোড়ে টেবিল চেয়ার সব ফাটা ফেলে দিব। এই চাপ থাকে সর্বোচ্চ 2 দিন, বাকি 28 দিন তুমিও হাওয়া, টেবিলও হাওয়া, পড়াটাও হাওয়া, তখন গান বাজে হাওয়া হাওয়া লে হাওয়া। কথা কি বুঝতেছো কিনা? এটা হচ্ছে বাস্তবতা। তো তোমরা আসলে রেগুলারলি পড়ো না, অলওয়েজ পড়ো না, সামটাইমস পড়ো, কিন্তু তোমাদের পড়া উচিত রেগুলারলি অথবা অলওয়েজ। তোমাদের স্টাডি প্ল্যানের ভিতরে এই দুটা শব্দ থাকা উচিত, একটা হচ্ছে রেগুলারলি, রেগুলারলি এটা থাকা উচিত, অথবা থাকা উচিত এভরিডে, এভরিডে ওই গানের মতো প্রতিদিন তোমাকেই আমি চাই, অথবা অথবা থাকা উচিত হচ্ছে অলওয়েজ। এই তিনটা শব্দ তোমাদের স্টাডি প্ল্যানের ভিতরে থাকা উচিত। কথা কি বুঝতেছো? এই পর্যন্ত মাথায় ঢুকছে? তাহলে দেখো সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, এরপরে দেখো আছে সামটাইম। এই সামটাইম মানে বলতে পারো সাবেক, সাবেক অথবা তোমার এক্স, এক্স বলতে পারো, অথবা বলতে পারো যে ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যৎ বা অতীতের, ভবিষ্যৎ বা অতীতের অনির্দিষ্ট, অনির্দিষ্ট কোনো কোনো এক সময়, ভবিষ্যৎ বা অতীতের অনির্দিষ্ট কোনো এক সময়। আমি ব্যাপারটা বোঝাচ্ছি, আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচ্ছা,
বিষয়টা কিরকম দেখো, একজন মহিলা যার স্বামী থাকে বিদেশ, ভবিষ্যতের কখন যে উনি দেশে ফিরবে, ওনার ভালোবাসার তৃপ্তি মেটাবে, এই দীর্ঘ আকাঙ্ক্ষার পথের অবসান ঘটাবে, এটা কেউ জানে না। ইভেন যে বাইরে থাকে উনিও জানেন না, কেননা বাইরে থেকে দেশে আসতে হলেই তাকে ভাবতে হবে বিমান ভাড়া। এই রক্ত ঘাম মানে ঘাম ঝরানো টাকা পরিবারের জন্য দেশে পাঠালে তারা ভালো থাকবে, কিন্তু বিমান ভাড়ার কথা ভাবলেই তারা আসতে চায় না। সো কোন একজন মহিলা বলতেছে তার স্বামী কবে আসবে ভবিষ্যতের কোন এক সময়, দিস ইজ ভেরি আনসার্টেন। এটা হচ্ছে তোমার সাম টাইম। আরেকটা আছে দেখো, সাম একটু ফাঁকা টাইম। মনে করো এখানে একটা বোমা পড়ছে, ফাঁকা হয়ে গেছে, এর বাংলাটা হচ্ছে তোমার কিছু সময়। সবগুলো শীটে কিন্তু সুন্দর করে দেয়া আছে, আবারও বলতেছি সবগুলো শীটে সুন্দর করে সাজানো আছে। থাকলে কিছু না কিছু শিখবা, আর চলে গেলে টিকটক দেখবা, এটা হচ্ছে মুদ্রা কথা। সবগুলো শীটে সুন্দর করে সাজানো আছে, আমি তোমাকে দেখাচ্ছি। তিনটা পার্থক্য বলি, সাম টাইম মাঝে মাঝে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা বলি, হ্যাঁ মাঝে মাঝে চা খাই, মাঝে মাঝে একটু পড়তে বসি, এটা ভেরি অ্যাজ ইউজুয়াল, ভেরি কমন, ভেরি কমন। নতুন দুইটা, একটা হচ্ছে তোমার এই যে দেখো সাম টাইম, এটা হচ্ছে তোমার সাবেক বা এস, ভবিষ্যৎ বা অতীতের অনির্দিষ্ট কোনো এক সময়। আর এই সাম ফাঁকা টাইম, এটা এভাবে উচ্চারণ করবা, সাম ফাঁকা টাইম। এখানে একটা বোমা পড়ছে, এটা আলাদা হয়ে গেছে। সাম ফাঁকা টাইম এর মানে হচ্ছে কিছু সময়। যেমন তুমি মনে করো মেডিকেলে পেশেন্টের পাশে কিছু সময় ব্যয় করলা, দিস ইজ সাম ফাঁকা টাইম। যেমন এটা বলতে পারো, আই স্পেন্ড সাম ফাঁকা টাইম উইথ দা পেশেন্ট। আমি পেশেন্টের সাথে, রোগীর সাথে কিছু সময় ব্যয় করে আসলাম। তোমার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে হি উইল কাম, সে আসবে, কোনটা হবে বলো? এটা অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, বলো প্লিজ কোনটা হবে বলো? হুইচ ওয়ান উইল বি দা রাইট অ্যান্সার? প্লিজ ভাই বোনেরা আমার একটু জানাও প্লিজ। আচরণ ভালো যার, সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। আচ্ছা, আমি মনে হয় এটা বোঝাইতে পারি নাই। উম্মে সুমাইয়া, মিহু ইসলাম, সুব্রত বর্মন অনেকেই ভুল অ্যান্সার করতেছেন, দেখে কষ্ট লাগতেছে। সে আসবে, সে আসবে কিছু সময়, সে আসবে মাঝে মাঝে, সে আসবে ভবিষ্যতের অনির্দিষ্ট কোনো এক সময়। ঠিক আছে না? খোকা ফিরবে, কবে ফিরবে, নাকি ফিরবে না। সাবিনা ইয়াসমিনের একটা বিখ্যাত গান ছিল, সেই মেঠোপট্টির পারে কি যেন একটা দাঁড়িয়ে, মানে মা দাঁড়িয়ে আছে, একটা যুদ্ধ বিধ্বস্ত একটা মা তার সন্তানকে পাঠিয়েছে, বিখ্যাত একটা গান ছিল সাবিনা ইয়াসমিন, খোকা ফিরবে, কবে ফিরবে, নাকি ফিরবে না। তো অবশ্যই অ্যান্সার হবে তোমার, এটা হবে বি নাম্বারটা। সেটা হচ্ছে তোমার দেখো, সাম টাইম, কোনো এক সময় ফিরবে, ভবিষ্যতের কোনো এক সময় ফিরবে রে গাধা। সাম টাইম মানে সামটাইমস মানে মাঝে মাঝে, মাঝে মাঝে ফিরবে না, কিছু সময় ফিরবে না, ভবিষ্যতের কোনো এক সময় ফিরবে। দিস ইজ সাম টাইম, নট সাম ফাঁকা টাইম। কথা বুঝতে পারছি? থ্যাংক ইউ, ওয়েল ডান গাইস। হ্যাঁ, না 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 না, সে এসেছিল না। উইল কাম, উইল কাম মানে হচ্ছে আসবে, সে আসবে। উইল কাম মানে এসেছিল না। হ্যাঁ, তুমি এটা বলতে পারো হি কেম সাম টাইম, সে কিছু সময়, এটা 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 বলতে পারো, সেটা ভিন্ন কথা। কিন্তু এখানে আছে উইল কাম, আসবে, এসেছিল না। হি উইল কাম, আসবে। আচ্ছা, এবারে কি বলছে খেয়াল করে দেখো, occasionally, occasionally, at times, daily, এই যে দেখো ডেইলি, 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 ডেইলি,
এভরি সাথে আছে এভরি, মর্নিং, এভরি উইক, এভরি ডে, মান্থ, ইয়ার, নাইট। খুব ভালো করে আমি তোমাকে তিনটা শব্দের কথা বলে রাখি, সেটা হচ্ছে এভরি, মনে রাখবা এভরি, এরপরে মনে রাখবা হচ্ছে তোমার লাস্ট, এরপরে মনে রাখবা হচ্ছে নেক্সট। এই তিনটার সাথে যাই দাও না কেন, এভরি মানে প্রেজেন্ট, লাস্ট মানে হচ্ছে পাস্ট, লাস্ট পাস, বলো না লাস্ট মানে পাস। দেখো কত সুন্দর সান্দর্শিক মিল, লাস্ট মানে পাস, লাস্ট ক্লাস, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মিনিট, লাস্ট সেকেন্ড। খেয়াল করে দেখো, লাস্ট ক্লাস, লাস্ট প্রেজেন্টেশন, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট আওয়ার। খেয়াল করে দেখো। আর নেক্সট এর সাথে বসাও, নেক্সট এর সাথে নাউন বসাও, লাস্টের সাথে নাউন বসাও, এভরির সাথে নাউন বসাও। খেয়াল করো, এভরি ডে, লাস্ট ডে, নেক্সট ডে। নেক্সট ডে মানে আগামীকাল, ফিউচার। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট, মনে রাখবা দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনাইট, দিস ইজ পাস্ট ইনডিফিনাইট, লাস্ট মানে পাস্ট, আর নেক্সট মানে হচ্ছে ফিউচার। নেক্সট, নেক্সট ক্যান্ডিডেট, নেক্সট ইয়ার, নেক্সট ক্লাস, নেক্সট এক্সাম, নেক্সট সেকেন্ড, নেক্সট আওয়ার, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, ব্লা ব্লা ব্লা। ভাই খুবই সহজ রে ভাই, নাথিং মানে নাথিং ডিফিকাল্ট, নাথিং ডিফিকাল্ট। ইয়েস, এভাবে কখনো চিন্তা করো নাই, খোকা ফিরবে, কবে ফিরবে, নাকি ফিরবে, নাকি ফিরবে না। আচ্ছা, মাহমুদুর রহমান, থ্যাংক ইউ বোন আমার। হ্যাঁ, এভরি মানে প্রেজেন্ট, মনে রাখবা, সে এভরি ডে হোক, এভরি যাই হোক না কেন, সময় থাকতে হবে। এখানে যে নাউনটা হবে সেটা সময় বাচক, এখানে যে নাউনটা হবে সেটা সময় বাচক, এখানে যে নাউনটা হবে সেটা হচ্ছে তোমার সময় বাচক। কথা কি বুঝতেছো ভাই বোনেরা? ইয়েস। 200 উঠলো না আজকে, দেখো 200 একবারে উঠতেছে না আর কি। হ্যাঁ, রওশন হাবিব, থ্যাংক ইউ। ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার, আসলে বলবো কিনা জানি না, আমার সময় থেকে তোমাকে সময় দিচ্ছি, তোমার শেয়ার থেকে আমাকে কিছু শেয়ার দাও, এই আর কিছু না। এটা আসলে বারবার বলাটাও কেমন অড দেখায় ভাই বোনেরা। হ্যাঁ, এই জন্য আসো আমরা শেষ করতেছি, যাচ্তেছি সামনে। ডেইলি, ডেইলি। এবার দেখো, এভরি মর্নিং, লাস্ট মর্নিং, নেক্সট মর্নিং। খেয়াল করো, এভরি উইক, লাস্ট উইক, নেক্সট উইক, এভরি ডে, লাস্ট ডে, নেক্সট ডে, এভরি মান্থ, লাস্ট মান্থ, নেক্সট মান্থ, এভরি ইয়ার, লাস্ট ইয়ার, নেক্সট ইয়ার, এভরি টাইম। আমি না প্রতিবার বিল দেই, এই যে এভরি টাইম, এটা মনে করো ছেলে আর মেয়ে অনুপাত করবা, দেখবা 10 বার যদি খায়, 9 বারই ছেলেরা বিল দেয় আর মেয়েরা দেয় একবার, তাও ভুল করে। সত্যি কিনা বলেন? আমার কষ্ট নিও না, আমি ক্লাস নিতেছি, জাস্ট মেক সাম ফান প্লিজ। আমার মা মেয়ে, আমার কন্যা মেয়ে, আমার ওয়াইফ মেয়ে, ঠিক আছে না, আমার বোন মেয়ে আজকে চাকরি পেয়েছে, আজকে এখানে অনেকেই চাকরি পেয়েছো, আজকে সুখের দিন, খুশির দিন, অন্যরকম একটা আনন্দের দিন। সো এমন একটা দিনে যদি তুমি নিজেকে আনন্দিত করতে চাও, তোমাকে তোমার লড়াইটা চালিয়ে যেতে হবে, নিঃশব্দে নির্ঘুম রাত কাটাতে হবে। আজকের দিনের মতো একটা দিন তোমার জীবনেও আসবে ইনশাআল্লাহ। এই যে খেয়াল করে দেখো, এভরি টাইম, প্রতিবার না আমি সরি বলি, প্রতিবার না আমি ক্ষমা চাই, প্রতিবার না আমি সারেন্ডার করি। হয় না রিলেশনের কথাগুলো? এই কথাগুলো বারবার তোমার সাথে ঘটে, এই কথাগুলো বারবারই তোমার সাথে ঘটে। কথা কি বুঝতেছো কিনা? তাহলে এভরি টাইম আমি কিন্তু বিল দেই, তুই আজকে 4 বিল দে, দিব না। এরপরে দেখো, ফ্রিকুয়েন্টলি মানে বারবার, শুধু একবার না বারবার। দিনে না পা খাওয়ার মতো 3 বার আই লাভ ইউ বলো না, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। এই যে ফ্রিকুয়েন্টলি, বারবার দেখা হয়, বারবার ফোন আসে, বাবু খাইছো, বাবু বাসা থেকে বেরোইছো, বাবু রিক্সা পাইছো, বাবু ক্যাম্পাসে পড়িছো। ওরে বাবু রে, খালি জীবন বাবুময়। যাদের বিশ্বাস করো ক্যাম্পাস লাইফ বাবুময়, জবে এসে তারা কাবুময়, মানে তারা কাবু, বাস্তবতা। যাদের জীবন ক্যাম্পাসে বাবু আর বাবু আর বাবু, সকালে বাবু, দুপুরে বাবু, রাতে বাবু, মানে জব প্রিপারেশনে তারা হয়ে যায় কাবু। এই জন্য ছাড়ো তোমার বাবু, না হলে জব প্রিপারেশন হবে কাবু। কথা বুঝাইতে পারছি? খেয়াল করে দেখো প্লিজ। এবার বাস্তবতা হচ্ছে, দেখো ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে বারবার, ফ্রিকুয়েন্টলি মানে বারবার। এই যে দেখো, অল দ্য টাইমস, খুবই গুরুত্বপূর্ণ। শেক্সপিয়ারকে বলা হয় গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল দ্য টাইমস। উনি শুধু জন্মাইছেন 1564 সালে। উনি ওই সময়ের গ্রেটেস্ট না, উনি গত 500 বছরের গ্রেটেস্ট। উনি আজকে গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এবং আগামী 500 বছরেও হয়তোবা উনার মতো যদি কালজয়ী সাহিত্যিক না আসে, উনি হচ্ছেন
সকল যুগের সকল কালের, যেমন আমরা আমাদের কি বলে হচ্ছে প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বলি সকল যুগের সকল কালের শ্রেষ্ঠ মহামানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ হয়তো বা পৃথিবী সৃষ্টি করতেন না। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রেটেস্ট অফ অল দা টাইম, গ্রেটেস্ট প্রফেট, গ্রেটেস্ট লিডার, গ্রেটেস্ট কি বলবো হাজবেন্ড, এবং উনি ছিলেন মানে কি বলবো স্বয়ং আল্লাহ ছিলেন ওনার বন্ধু। এই যে দেখেন অল দা টাইমস, অল দা টাইমস। শেক্সপিয়রকে বলা হয় পোয়েট অফ হিউম্যান নেচার। তার যে বক্তব্য, তার যে বাণী, তার যে কথাগুলো, তুমি কি চিন্তা করতেছো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কত কথা বলা যেতে পারে? ইউ ক্যান ইমাজিন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কত কথা বলা যেতে পারে। তাহলে শেক্সপিয়র গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল দা টাইমস, মানে এটা প্রেজেন্ট টেন্স। অল দা টাইমস, কমেন্ট করো না কে? অল দা টাইমস, ইয়েস অল দা টাইমস। এরপরে দেখো আছে একটা হোয়েন এভার। তাহলে অল দা টাইমস হচ্ছে না একেবারে নতুন, তোমার উচিত কমেন্ট করা অল দা টাইমস, সর্বযুগের সর্বকালের। কথা কি বুঝতেছো ভাইরা আমার? সর্বযুগের সর্বকালের। আরো কিছু আছে মেবি, ধৈর্য ধরো। এই যে দেখো, খেয়াল করে দেখো, আছে হচ্ছে জেনারেলি, রেগুলারলি, নরমালি। এই যে নরমাল ডেলিভারি বলো না, নরমালি, নরমালি আমি ডিম টিম খাই না, নরমালি, রেগুলারলি। এরপরে বসে অন হলিডে। অবশ্যই সপ্তাহে তুমি একদিন ছুটি পাবা, কথা দিচ্ছি। যদি একটু সঙ্গ দাও, 200 স্টুডেন্ট হইলে 1.5 ঘন্টা পাক্কা ক্লাস নিব, একেবারে টেন্স একদম ক্ষতবিক্ষত করে দিব, যে কোনো এক্সামে পারবা ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো, জেনারেলি, নরমালি, রেগুলারলি, আরেকটা আছে হচ্ছে তোমার অন হলিডে। ভালো করে খেয়াল করে দেখো, ইয়েস অন হলিডে, অন হলিডেজ। এই যে দেখো আমি তোমাদেরকে বলছিলাম, খেয়াল করে দেখো, এটা কারেকশনের প্রশ্ন হয়। এটা মহান প্রশ্ন যেটা কারেকশনে আসে। অলওয়েজ, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম। এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই অ্যাডভার্ব গুলো সাধারণত সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে। আবারও বলতেছি, এই অ্যাডভার্ব গুলো এখান থেকে কারেকশনে প্রশ্ন হয়। এই 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 নোট থেকে কারেকশনে প্রশ্ন হয়, এদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরা সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে বসে। খুবই গুরুত্বপূর্ণ এটা, এরা সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে বসে। একটু আগে তোমাদেরকে শিখালাম, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে সামটাইমস, মাঝে মাঝে, সামটাইমস, মাঝে মাঝে, সাম ফাঁকা টাইম, কিছু সময় বা কিছুক্ষণ, সাম ফাঁকা টাইম, কিছু সময় বা কিছুক্ষণ, সাম টাইম সাবেক, মানে তোমার এক্স, কোনো এক সময়, ভবিষ্যৎ বা অতীতের অনির্দিষ্ট কোনো এক সময়। সে কবে আসবে, গুম হওয়া মানুষগুলো কবে ফিরবে, আমিও জানি না, তুমিও জানো না। খেয়াল করে দেখো, এখানে বেশ কিছু উদাহরণ দেয়া আছে, এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। এইবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে বিসিএস এর প্রশ্ন হয়েছে, এই নোট 2টা হচ্ছে গুরুত্বপূর্ণ। 1 নাম্বার গুরুত্বপূর্ণ, এইটা আরো গুরুত্বপূর্ণ। তুমি যদি বলো যে স্যার আমাকে 3টা টেন্সের কথা বলেন, আমি পড়বো যেখান থেকে প্রশ্ন আসবে, বা যদি বলো এক খালি 4টা, আমি তোমাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। আর যদি বলো 3টা, তাহলে বলবো প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। শেষ। আসো, গল্পটা শেষ হয় নাই। এই যে দেখো, ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এবং 4 নাম্বারে যে সংযোজন করেছি তার নাম হচ্ছে কোটেশন। ইয়েস, এর নাম হচ্ছে দেখো কোটেশন। কোটেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমরাই আমারে বলো তো, একটা সময় তোমরা পড়তা অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, রাইট? অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। এই অনেস্টি ইজ দা বেস্ট পলিসি আজ থেকে মনে করো 800 বছর আগে। এটা কি এখনো বেস্ট পলিসি না? এটা কি আগামী 100 বছর পরেও কি বেস্ট পলিসি থাকবে না? অবশ্যই। কোটেশন, বিখ্যাত ব্যক্তির কোটেশন সর্বদাই প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। শেক্সপিয়রের একটা মহান উক্তি আছে, ইওর নেচার ইজ ইওর ফিউচার। সারা রাত বুতুর 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 করে, গুতুর 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 করে ফোনে কথা বলবা, আর বিশেষ পরীক্ষা আসলে পিলিতে টিকে যাবা, এইটা কি যায়? এটা কি প্রত্যাশা করা যায়? এই জন্য বলতেছি, শেক্সপিয়রের 550 বছর আগে বলা সেই মহান বাণী, ইওর নেচার ইজ ইওর ফিউচার। তোমার নেচারও যা,
তোমার ফিউচারও কি তাই। ভালো করে খেয়াল করে দেখো, এই জন্য বলতেছি গুরুত্বের সাথে বিষয়টা নাও। ইওর নেচার ভালো করে খেয়াল করে দেখো, ইওর নেচার ইজ ইওর ফিউচার। বোঝানোর চেষ্টা করতেছি ইউনিভার্সাল ট্রুথ। আরে কমেন্ট করো না কেরে, অন্তত ইউ কমেন্ট করো, এইচ টু কমেন্ট করো, আর কিউ কমেন্ট করো। ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এরপরে কোটেশন, এরা সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দিস ইজ দ্য নিউ ওয়ে টু আইডেন্টিফাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইভেন এই যে দেখো ইউনিভার্সাল ট্রুথ, এইটার সাথে ন্যারেশনের একটা সম্পর্ক আছে। ন্যারেশনের সম্পর্ক কি? ইউনিভার্সাল ট্রুথ ব্যাপারগুলো ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যেই টেন্সেই থাক না কেন এদের কোনো পরিবর্তন আসে না। আবারও বলতেছি, ন্যারেশনে যেই কোনো টেন্সে থাক না কেন এই ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, হ্যাঁ, হিস্টোরিক্যাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এদের নরমালি কোনো পরিবর্তন হয় না। সো সবাই কমেন্ট করো কোটেশন, প্লিজ কমেন্ট কোটেশন, ইয়েস। এবং এটাই আসছিল, দেখো 36তম বিসিএস এর প্রশ্ন ছিল এটা। দেখো 36তম বিসিএস এর প্রশ্ন। দা টিচার সেইড, এই যে দেখো টিচার সেইড, এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা আছে পাস্ট টেন্সে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। মনে রাখবা আর্থ এবং সান দুইটাই প্রপার নাউন। মনে রাখবা পৃথিবীতে যা একমাত্র তা প্রপার নাউন এবং এদের আগে আর্টিকেল বসে। পৃথিবীতে যা একমাত্র তা হচ্ছে প্রপার নাউন, এদের আগে আর্টিকেল বসে। পৃথিবীতে যা একমাত্র তা হচ্ছে প্রপার নাউন, এদের আগে আর্টিকেল বসে। ভাই বোনেরা কথা বুঝাইতে পারছি? ইয়েস, ইওর নেচার ইজ ইওর ফিউচার। কোটেশন, হ্যাঁ কোটেশন বানানটা গুরুত্বপূর্ণ। টাইম গোস বাই সো কুইকলি, সময় কিন্তু যায়, সময় কিন্তু চলে যায়। কথা কি বুঝতেছো? আচ্ছা, এবার আসো কি বলতেছে দেখো, যে দুটি চিরন্তন, খুবই গুরুত্বপূর্ণ, দুটি চিরন্তন সত্য বাক্য হোয়েন দ্বারা যুক্ত হলে হোয়েনের আগে পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অনেকটা জিরো কন্ডিশনালের মতো। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে এপারেও প্রেজেন্ট এইপারেও প্রেজেন্ট। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে এপারেও প্রেজেন্ট এইপারেও প্রেজেন্ট। সো যখন দুটা চিরন্তন সত্য বাক্য হোয়েন দ্বারা যুক্ত হয় তখন এপারেও প্রেজেন্ট এপারেও প্রেজেন্ট। মানে ব্যাপারটা কিরকম আমি তোমাকে বলি, তোমার মা, মানে তোমার মা বাদ দাও, তুমি যখন তোমার প্রিয় মানুষের হাত ধরো, তোমার কাছে প্রশ্ন, তুমি তখন ফিল পাও না 3 দিন পরে গিয়ে ফিল পাও? তোমার এই চামড়াটা কি গন্ডারের চামড়া যে ফিলটা ভিতরে যাইতে 3 দিন লাগে? যখন তোমার হাত ধরি তখন আমি ফিল পাই। কথা কি ক্লিয়ার বুঝছো না? যখন তোমাকে দেখি তখন মনে আনন্দ পাই, এই যে যখন দেখি তখন পাই, সাথে সাথে ব্যাপারটা ঘটে। তোমার মা ফ্রিজ থেকে রান্না করার জন্য একটা মাংস বের করলেন, পুটলি বলি আমরা গ্রামের ভাষায়, একটা প্যাকেট বের করলেন। বের করে যখন রাখবেন তখনই এটা কিন্তু গলা শুরু করবে। যখন সূর্য ওঠে তখনই আমরা আলো পাই, না সূর্য উঠবে 3 মাস পরে আলো পাবো? কথা কি বুঝতেছো? তুমি যখন কক্সবাজার যাবা তখন মজা পাবা। এই যে চিরন্তন ব্যাপারগুলো যদি হোয়েন দ্বারা যুক্ত হয়, হোয়েন যুক্ত হবে প্রেজেন্ট, পরে হবে হচ্ছে প্রেজেন্ট। এটার সাথে জিরো কন্ডিশনালের একটা সুন্দরতম সম্পর্ক আছে। সেইটাই বলতেছে দেখো, এই উদাহরণটাই সুন্দর করে দেয়া আছে, এটা কয়েকবার এসেছে, আবারও বলতেছি এটার সাথে জিরো কন্ডিশনালের একটা সম্পর্ক আছে। সেটা হলো দেখো, হোয়েন ওয়াটার কি হয়? ফ্রিজেস। উত্তরটা হয়তো বা ভিতরে আছে। হোয়েন ওয়াটার, হ্যাঁ এই যে দেখো উত্তরটা ডি নাম্বার হবে। হোয়েন বলছে দেখো, হোয়েন যখন ওয়াটার ফ্রিজেস, যখন ওয়াটার মানে পানি জমাট বাঁধে, ইট বলতেছে ওয়াটার টার্ন ইনটু আইস, এটা যখন জমাট বাঁধা শুরু হয় এটা বরফে পরিণত হওয়া শুরু হয়। যেই না জমাট বাঁধে তখনই বরফে টার্ন ইনটু হয়। এসির ভিতরে রাখলে বা ফ্রিজে রাখলে এটা তোমরা ভালো করে জানো। এখানে খেয়াল করে দেখো, বলতেছে খুবই সহজ একটা প্রশ্ন, হোয়েন মেটাল মানে লোহা বিকামস হট, যখনই লোহা গরম হয়, ইট এক্সপান্ড। কেননা দেখবা কামাররা লোহাকে নিয়ন্ত্রণ করে গরম করার পরে লোহাকে পিটাইলে যেমন ইচ্ছা তেমন শেপ দেয়া যায়। সো দুটি চিরন্তন ব্যাপার, ইউনিভার্সাল ট্রুথ,
আবারও বলতেছি এর সাথে জিরো কন্ডিশনালের জিরো জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনালের মিল আছে। আবারও বলতেছি এর সাথে জিরো কন্ডিশনালের মারাত্মক মিল আছে ভাই বোনের আমার। ইয়েস, কথা কি বুঝতেছো? আসো এবার দেখবা বাংলা সিনেমা। এই তো পেয়ে গেছি, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কে তোমরা বলতে পারো রিয়েল প্রেজেন্ট। এতক্ষণ তো দিলাম তুমি সচরাচর যা করো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওরা বলে প্রেজেন্ট প্রগ্রেসিভ, আমার ভাষায় বলি এটা রিয়েল প্রেজেন্ট। স্থায়িত্ব খুবই অল্প, বাংলাদেশি খেলোয়াড়দের মতো, বুঝছো কিনা? টি-20 নামার আগেই মনে করো এদের আউট হয়ে যায়, মানে মাঠ থেকে আউট হয়ে যায় আর কি। হ্যাঁ, এই জন্য বাংলাদেশের খেলোয়াড়দের এত দম নাই, এদের টেস্ট খেলানো উচিত না। টেস্ট হচ্ছে দমের খেলা, এই ভাত খাওয়া বডিতে এরা পারবে না। কথা কি বুঝতেছো কিনা? যাই হোক, ওদিকে যাচ্ছে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস ওরা বলে প্রেজেন্ট, ওরা বলে প্রেজেন্ট প্রগ্রেসিভ, প্রেজেন্ট প্রগ্রেসিভ। কথা কি বুঝতেছো? আচ্ছা, সেটা কোনো ব্যাপার না, আসো আমরা সামনের দিকে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে বাংলা সিনেমার একটা মারাত্মক মিল আছে। মিল কেমন আমি তোমাকে বলি। বাংলা সিনেমাতে যত কলেজ দেখবা, ওই কলেজে ধাক্কা খেয়ে নায়ক নায়িকার যদি দেখা হয়, কসম করে বলতেছি ওই কলেজের মালিক হচ্ছে বা সভাপতি হচ্ছে নায়িকা বা শয়তান বাপ। এবং এখানে তো নায়ক তো ফইন্নির বাচ্চা হবেই, নায়কের সাথে নায়িকার একটা ক্যাসাল হবেই। সে মনে করো নায়িকা তো বাংলা সিনেমার শুরুতে মাটিতে পা দিয়ে হাঁটে না, এ তো উপরে উপরে হাঁটে। তো এই কারণে সে তার বাপের কাছে গিয়ে বলবে, বাপ্পি বাপ্পি বাপ্পি, তুমি ওই ছেলেটাকে জাস্ট মানে বলবে নাও বাপ্পি, এক্ষুনি বের করে দাও। আবার মাঝে মাঝে নায়িকা গিয়ে বলবে, বাপ্পি বাপ্পি বাপ্পি, আমার এই মুহূর্তে 10 লাখ টাকা লাগবে, কারণ কক্সবাজার যাবে। কারণ কিছু কিছু সিনেমাতে নায়িকা কক্সবাজার যাবে, ওখানে নায়িকার সাথে দেখা হবে, ওখানেও নায়ক ফইন্নির বাচ্চা কাঠুরিয়া, ওখানে আবার ভিলেন থাকবে। তো বাপ্পি বাপ্পি আমার এই মুহূর্তে, মানে নাও, এই নাও নাও, মানে তুমি একটু উচ্চারণটা করো বিড়ালের মতো, নাও না, নাও নাও নাও, এই যে দেখো সেই নাও। অথবা দেখবা নায়িকারা বলে, বাপ্পি বাপ্পি আমার রাইট নাও 10 লাখ টাকা লাগবে। কি করবে? ওই যে বললাম, উড়াবে। কথা বুঝতেছো কিনা ভাই বোনেরা? এই যে দেখো সেই নাও, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখো নাও, কি আছে নাও, এরপরে কি আছে রাইট নাও, এরপরে কি আছে এট প্রেজেন্ট, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, কারেন্টলি। খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কমেন্ট করো না কারে, প্রত্যেকটা কমেন্ট করো না কারে। 200 জন হয় নাই, 200 জন হয় নাই। ক্লাস চলবে, টেনশন নিও না, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তোমাদের কনসেন্ট পেলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, হ্যাঁ নাও, হ্যাঁ পানিতে পড়বে, না হলে হচ্ছে ওই যে বাগানে, না হলে ওই ভিলেন ধরে বলবে বাঁচাও বাঁচাও, চেঁচাও চেঁচাও। কথা বলছো কিনা? নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, কারেন্টলি। আরেকটা আছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, সবই কিন্তু অ্যাডভার্ব। এই যে দেখো র্যাপিডলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনুবাদে কাজ করে। বাংলাদেশ ব্যাংকের একটা মনে হয় অনুবাদ আসছিল, বাংলাদেশের জনসংখ্যা হু 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 করে বাড়ছে। এই যে খেয়াল করো, হু হু করে বাড়ছে। নদীর পানি, নদীর পানি, নদীর পানি হু হু করে বাড়ছে। এখন তুমি এক্সাম হলে বসে ভাবতেছো, ওরে সালা হুহুর বাংলা কি রে, মানে হুর ইংলিশ কি রে? এই র্যাপিডলি মানে হচ্ছে হু হু। সবাই কমেন্ট করো, র্যাপিডলি মানে হু হু। কথা বুঝতেছো? এটা একটা অ্যাডভার্ব। র্যাপিডলি হু হু করে বাড়তেছে, র্যাপিডলি মানে দ্রুততার সাথে। আরেকটা আছে হচ্ছে ডে বাই ডে। চারটা গুরুত্বপূর্ণ বলি, রাইট, রাইট নাও, র্যাপিডলি, ডে বাই ডে। প্রত্যেকটা জিনিসের দাম ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্লাস কে নিব তোমরা বলো, ক্লাস কে নিব? ক্লাস নিব, ক্লাস নিব বাচ্চারা? হ্যাঁ বাচ্চারা, ওকে রান। র্যাপিডলি মানে হু হু, তারপরে হ্যাঁ র্যাপিডলি মানে হু হু। আচ্ছা, যাই হোক সেটা কোনো ব্যাপার না।
যেভাবে বাড়ুক, বাড়তে থাক। আচ্ছা গেল। এই মাশাআল্লাহ, তোমরা তো শেয়ার দিতে চাও না, এটা তো মনে করো যে কষ্টের বিষয়। কথা দিচ্ছি প্রতিদিন রাত 10টায় সেশন উইথ শাকিল স্যার হবে, মানে হবে, হবে মানে হবে, কথা দিচ্ছি হবে, ডে বাই ডে, র্যাপিডলি মানে হচ্ছে হু হু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবার খেয়াল করে দেখো, এখন কি ভাবছিলা কন্টিনিউয়াস, এবার দেখো সেই 9-10 এর ভূত এবার তাড়াবো ইনশাআল্লাহ। র্যাপিডলি মানে হু হু, ডে বাই ডে মানে হচ্ছে হু হু। আচ্ছা গেল। এবার দেখো সেই 9-10 এর ভূতটা তাড়াবো, সেটা হচ্ছে আল্লাহর কসম আবারও বলতেছি, যে এমন কিছু ভার্ব আছে যাদের সাথে আইএনজি হয় না, এটা ভুল। বলো আইএনজি হয় না, এটা ভুল প্লিজ। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, ব্যাপারটা ভুল শেখা। এটাকে যেভাবে হোক সাংকেতিক ভাষা হলেও কমেন্ট করো সবাই। ভার্বের সাথে আইএনজি হয় না, এটা না। বলো যে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাইন হচ্ছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাইন হচ্ছে বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা পুরোটাই। এটা বলো এটা হয় না। আই এম সিং, এটা হয় না। এটা বলতে পারো কন্টিনিউয়াসে বসে না, সি ভার্বটা কন্টিনিউয়াসে বসে না, ব্যতিক্রম আছে, সেখানে আমরা যাব। এবং যারা 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 কন্টিনিউয়াসে বসে না, এই যে দেখো তাদের একটা লম্বা তালিকা আমি এখানে দিয়ে রাখছি। এখানে কিছু ইনট্রানজিটিভ ভার্ব আছে, এখানে কিছু লিঙ্কিং ভার্ব আছে, একটা লম্বা তালিকা আছে। এই তালিকা নিয়ে আমি এই তালিকাটা হচ্ছে আমি কি বলে হচ্ছে তোমাদের দিয়ে দিব মানে হচ্ছে তোমরা আগামী কালকে সারা দিন শুধুমাত্র আমার ইনবক্সে নক দিলে হবে যে শাকিল স্যারের টেন্সের পিডিএফটা দেন। আজকে নক দিও না প্লিজ, সারা দিন শেষে আমরাও ক্লান্ত, 11টায় অফিস বন্ধ হয়ে যায়, আজকে আমরাও বিদায় নিব না, আরো ক্লাস হবে। এই কারণে আমার ক্লাস শেষ করতে করতে আমাদের বিদায় নিতে হবে। সো ক্লাস এখন হবে, টেনশন নিও না। আজকে রাত্রে আর দেওয়া সম্ভব হবে না, আমরা কালকে সকাল থেকে এটা দেয়া শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা প্লিজ। আচ্ছা, এখানে ভার্বের তালিকাগুলো দেয়া আছে, এখানে অনেকগুলো ভার্ব আছে, তার মধ্যে তোমার সি সি ভার্ব আছে, সেই সিটা কই? এই যে দেখো সেই তালিকার ভিতরে সি ভার্বটা দেখতে পাচ্ছ, 9-10 থেকে পড়াইছে। আবারও বলতেছি কন্টিনিউয়াস হয় না, মানে আইএনজি হয় না, ব্যাপারটা এমন নয়। বলো কন্টিনিউয়াসে বসে না। এই ভার্বগুলো আইএনজি গ্রহণ করে কন্টিনিউয়াসে বসে না, এরা প্রিপোজিশনের পরে আইএনজি গ্রহণ করতে পারে, বা আইএনজি গ্রহণ করে এরা জেরান হতে পারে। কথা কি বুঝতেছো কিনা? এটা পারে, এটা কোনো সমস্যা না, এরা জেরান হতে পারে। প্রিয় ভাই বোনেরা আমার প্লিজ, এরা কি হতে পারে? এরা আইএনজি গ্রহণ করে তোমার জেরান হতে পারে। তাহলে প্রিয় ভাই বোনেরা আমার, সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ করলাম, কালকে আমরা বাকিটা শেষ করব ইনশাআল্লাহ। তোমরা যদি বলো কন্টিনিউ চলবে ইনশাআল্লাহ। তোমাদের প্রস্থান আমার হৃদয়কে ব্যথিত করতেছে। অ্যাটলিস্ট 150 স্টুডেন্ট না থাকলে ক্লাস নিতে কেমন লাগে বলো? কিছু তো থাকো, সবাই যদি চলে যাও। আসো আমি তালিকাটা তোমাদেরকে পড়াই দিই, কি বলো? হ্যাঁ, এই যে দেখো আছে লাইক। লাইক কিন্তু ভার্ব হয়, আবার প্রেপোজিশনও হয়। লাইক মতো অর্থে, লাইক মতো অর্থে প্রেপোজিশন। খেয়াল করে দেখো, লাইক কি অর্থে? মতো অর্থে প্রেপোজিশন, এটা ভিন্ন কথা। লাইক একটা ভার্ব হয়, কন্টিনিউয়াসে বসে না। বিলিভ কন্টিনিউয়াসে বসে না। নোটিশ কন্টিনিউয়াসে বসে না। এরপরে লাভ আছে, কনসিডার আছে, ট্রাস্ট আছে। বিলং টু মানে জানো, মালিকানা। দিস বুক বিলংস টু মি, এই বইয়ের মালিক আমি। দিস দিস বুক বিলংস টু মি, এই জমির মালিক আমি। এই যে ওয়ান্ট আছে, দেখো ওয়ান্টের সাথে আইএনজি হয় না, মনে পড়ে? মাইন্ডের সাথে আইএনজি হয় না, অ্যাপিয়ারের সাথে আইএনজি হয় না। ডিজায়ার নো অ্যাপিয়ার। এরপরে খেয়াল করে দেখো আছে হচ্ছে তোমার রিফিউজ আছে, পজেস আছে, মালিকানা বোঝায়। সিম আছে, সাপোজ মানে মনে করা। ট্রাম্বোস আছে, সি আছে, স্মেল মানে গন্ধ নেওয়া। ফেল আছে, ফেল মানে হচ্ছে ফেলে দেওয়া। এরপরে হচ্ছে খেয়াল করে দেখো হেয়ার আছে, হেয়ার মানে শোনা। ফরগেট আছে, তুমি বলতেই পারো আফটার হেয়ারিং, আমি এটা শোনার পরে বেহুশ হয়ে গেলাম। আফটার হেয়ারিং দ্য নিউজ, এটা বলতেই পারো, কিন্তু এটা বলতে পারো না আই এম হেয়ারিং
এটা বলা যায় না। এবং অনেকগুলো তালিকা এখানে দেয়া আছে ইনশাআল্লাহ। এই কথাগুলো এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, পড়ে নিও। এবার আসো, এবার দেখো কি বলছে। যদি হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, হোয়াইল দিয়ে এটা গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট ইনডিফিনিট, হোয়াইল প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট হোয়াইল প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরেকটা হয় পাস্ট ইনডিফিনিট হোয়াইল প্লাস পাস্ট কন্টিনিউয়াস। এই প্রেক্ষাপট কখন ঘটে? যখন একটা কাজ চলমান, এর ভিতরে আরেকটা কাজ ঢুকে গেছে, তখনই বেসিক্যালি হচ্ছে হোয়াইল এর পরে কন্টিনিউয়াস হয়। 9-10 থেকে এটাও আমাদের মাথার ভিতরে ঢুকাই দিছে, হোয়াইল মানে হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস। আবারও বলতেছি, হোয়াইল মানে পাস্ট কন্টিনিউয়াস না। হোয়াইল এর পরে নরমাল টেন্স গুলো বসতে পারে। হোয়াইল এর পরে কন্টিনিউয়াস তখনই হয় যখন একটা কাজ চলমান, এর ভিতরে আরেকটা কাজ ঢুকে গেছে। এই প্রেক্ষাপটে শুধুমাত্র হোয়াইলের পরে, এই প্রেক্ষাপট গুলোর মধ্যেই শুধুমাত্র হোয়াইলের পরে কন্টিনিউয়াস হয়। আমি ক্লাস নিতেছি, এর মধ্যে কেউ আমার ফোনে ফোন দিছে, এই প্রেক্ষাপট থাকলেই হোয়াইলের পরে কন্টিনিউয়াস হয়। প্রিয় ভাই বোনের আমার, এই পর্যন্ত ক্লিয়ারলি বোঝা গেল কিনা? ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না। কখন? হোয়াইল ইওর ফাদার ইজ স্লিপিং। তাহলে একই কথা বলতে পারি, ডোন্ট কল মি হোয়াইল আই এম টেকিং দা ক্লাস, ডোন্ট কল মি while I am sleeping, don't call me while I am taking my prayer. আমি যখন আমার নামাজ পড়তেছি তখন কি করো না, আমাকে বিরক্ত করো না বা আমাকে ফোন দিও না। don't call me while I am reading। এভাবে আপনারা চাইলেই বাক্য বানাতে পারেন। সো দিস ইজ মিডনাইট অলমোস্ট, কি বলে হচ্ছে রাত বাড়তেছে, র্যাপিডলি বাড়তেছে, সময়ের জীবন থেকে হু হু করে চলে যাচ্ছে। তোমাদের কাছে বিনয় রিকোয়েস্ট, প্লিজ 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 সময়গুলোকে আর নষ্ট করো না। এই যে এরকম আজকের দিনে আমার বোন চাকরি পেয়েছে, এমন যদি উদ্ভাসিত আনন্দে তুমিও যদি মত্ত হতে চাও, তাহলে প্লিজ কিছু নির্ঘুম রাত তোমাকে অবশ্যই কি করতে হবে, পাড়ি দিতে হবে। সবার জন্য দোয়া, শুভকামনা। কালকে রাত 10টায় আমরা টেন্সের দ্বিতীয় পাঠ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।